যত সম্ভব কম ক্ষতি। আমরা এখন পর্যন্ত শুনছি 30 থেকে 40টা বইয়ের স্টল সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আমরা বুঝতে পারছি যে অন্য প্রকাশের পাশ দিয়ে যে পুকুর পাড়ের সাইডটা ছিল, ওটা ধারণা করা হচ্ছে যে সম্পূর্ণ এটা মানে সবগুলো স্টলই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবেই ক্ষতিগ্রস্ত, বইগুলো আমরা পুড়ে গিয়েছে। শুনলাম যে তার পাশের আগুনের তাপ লেগে আরো 30টা স্টল ক্ষতিগ্রস্ত আংশিক হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আসলে একটা বড় বিষয়। খুবই দুঃখজনক আমাদের জন্য। এই সময় এটাই হলো। আপনার অন্য প্রকাশের আগ পর্যন্ত হচ্ছে অনেকগুলি গুরুত্বপূর্ণ স্টল আছে, অনেক বড় বড় প্রকাশনীর স্টল আছে, সেটা হচ্ছে এবং পাঠকদের ভিড়টা অনেক দেখা যেত ওইদিকে। হ্যাঁ সেটা তো অবশ্যই, সেখানে অনেক বড় মানে পাঠক সমাবেশ আছে, পাঠক সমাবেশ, অনেক জনপ্রিয় জাগৃতি, তারপর হচ্ছে পাঠসূত্র, আরো অনেক জনপ্রিয় স্টল আছে দুই পাশে এখন। আমরা জানি যে ওই ইসে লেখক কুঞ্জ আছে। হ্যাঁ লেখক কুঞ্জ আছে, প্রথম লেখক কুঞ্জ দিয়ে তো শুরু হলো এই রোটা। হ্যাঁ হ্যাঁ সেটাই আসলে সব মিলিয়ে আর কি একটা আমরা আসলে এখন এখানে বসে আশাই করতে পারি যে খুব কম ক্ষতি হয়ে খুব দ্রুত এটা সবাই আসলে মানে রিকভার করতে পারবে। কালকে পর্যন্ত আমার অপেক্ষা করতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে এখন গিয়ে দেখে আসি। সেটাই, এবং আসলে এটা শেষ মানে অবস্থা কি, বুকে শেল লাগার মতোই। যাক, আমরা আলোচনায় ফিরে যে আমরা ইশতিয়াক ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে তার বইটি সম্পর্কে। আচ্ছা, আপেল শাস্ত্র সম্পর্কে না উপন্যাস লেখা? উপন্যাস লেখাটা তো আমরা শুনলাম। যদি আপেল শাস্ত্র নিয়ে বলেন, আমরা এখনই মানে আমরা স্ক্রিনেও দেখতে পাবো আপেল শাস্ত্রের যে বুক কভারটি, আপনি যদি বলেন। সেটা হচ্ছে যে আপেল শাস্ত্র হচ্ছে আমার প্রথম উপন্যাস। আচ্ছা, সেটা হচ্ছে এক তরুণের ভার্সিটি লাইফের ইন করেছে এরকম একটা তরুণের মানে আমাদের রাজনীতি তো আদতে খুব মানে পজিটিভ, যেটা নিয়ে আমরা গর্ব করে বলতে পারি বা এই কি বলে যেটাকে নিয়ে আসলে প্রচার করতে পারি, সেরকম কিছু না আমাদের রাজনীতির বর্তমান অবস্থা। সেটা আর ছাত্র রাজনীতির বিষয়টা আর একটু কঠিন, এবং আমার হয়তো জীবনযাপনের দেখার অভিজ্ঞতা বা যে কোনো জায়গা থেকে আমি সেই জিনিসটা ফিল করেছি, সেটা নিয়ে আর কি এই আপেল শাস্ত্র। এবং একটা ছেলের ভালো থেকে খারাপ হয়ে যাওয়ার যে মাঝখানের যে জার্নিটা, সেই জার্নিটা নিয়েই আসলে এই আপেল শাস্ত্র। ওটার মধ্যে তার প্রেম, তার পরিবার, এবং মানে প্রত্যেকটা মানুষ তার এই খারাপ হওয়াটা, তার ভালো থেকে খারাপের দিকে চলে যাওয়াটা কিভাবে দেখছে, ওভারঅল একটি মানে সব মিলিয়ে যে টানা পড়েন সেটা নিয়ে সেই আপেল শাস্ত্র। সেটাই একটা মানে ওকে, ইশতিয়াক ভাই, আমরা জানছিলাম এই আপেল শাস্ত্র সম্পর্কে, আমরা আল্লাহের সাইলেন্ট কল সম্পর্কেও জানবো। তবে জানার আগে আবার একটি বিরতি থেকে আমরা এখন ঘুরে আসবো। যে দর্শক, নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে এখনই, সাথেই থাকুন আমাদের। সাধারণ ক্লিনার দিয়ে পরিষ্কার করার পরও জীবাণু থেকে যায়, আর তাই আপনার প্রয়োজন লাইজল 3-in-1 এর সুরক্ষা। মাত্র 1 কাপ লাইজল 60 সেকেন্ডে ধ্বংস করে 99.99% জীবাণু, যা সাধারণ ক্লিনারের তুলনায় ধ্বংস করে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া। লাইজল এখন পাওয়া যাচ্ছে জেসমিনের স্নিগ্ধ সৌরভে। জলদি কিনুন। জিলেট মার্ক 3 আপনাকে দেয় মসৃণ ও আরামদায়ক শেভ, প্রতিদিন প্রতিবার 30 দিন পর্যন্ত। ডায়মন্ডের মতো কোটিং করা 3টি ব্লেড, থাকে শার্প বেশি সময়, যা দেয় নিখুঁত ও আরামদায়ক শেভ। এখন জিলেট মার্ক 3 সাথে একটি 200 মিলি জিলেট সিরিজ জেল মাত্র 499 টাকায়। জিলেট, দ্য বেস্ট আ ম্যান ক্যান গেট। কি হলো? আরএনএতে রিসার্চ করছিলাম, বাট কিছুই হচ্ছে না, লিমিট শেষ মনে হয়। এত টেনশন করছো কেন? বাংলা লাইন আছে না, যখন খুশি নেটে যাও, লিমিটের কথা ভুলে যাও। বাংলা লাইন নিয়ে এলো মাত্র 950 টাকায় আনলিমিটেড প্যাকেজ। এত কম দামে আনলিমিটেড প্যাকেজ বাংলাদেশে এই প্রথম। এবার তো আনলিমিটেড পান। এবার মশাদের থেকে সুরক্ষার এক অনন্য উপায়, নতুন মর্টিন নেচার গার্ড কয়েল। এই প্রথম প্রাকৃতিক নির্যাস সিট্রোনেলা সমৃদ্ধ কয়েল, যা আপনার পরিবারকে দেয় প্রকৃতির শক্তিতে সম্পূর্ণ সুরক্ষা। মর্টিন নেচার গার্ড কয়েল খেয়াল রাখে আপনার পুরো পরিবারে। এত ফর্সা কি ইউজ করছিস? ফেয়ার এন্ড লাভলি আর ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি তো আমিও রোজ ইউজ করি। দুইটা আলাদা আলাদা, নতুন ফেস ওয়াশ আর আমাদের ক্রিম। ডাবল অ্যাকশন ফেয়ারনেসের জন্য প্রথমে ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ফেস ওয়াশ, তারপর মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার অ্যান্ড লাভলি ডাবল অ্যাকশন ফেয়ারনেস, প্রতিদিন। দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইয়াং নাইট অনুষ্ঠানে। আমরা শুনছিলাম আজকের আলোচনা, যেটা টপিক ছিল বইয়ের মেলা, মেলার বই। আমরা
শুনতে যাচ্ছিলাম আল নাহিয়ানের কাছে তার সাইলেন্ট কল নিয়ে। তবে সাইলেন্ট কল আল নাহিয়ানের কাছ থেকে পাওয়ার আগে আমরা দর্শকের একটা সাইলেন্ট কল বলার মানে নন সাইলেন্ট কল একটা ফোন নিয়ে নিই, তাই না? ওকে, আসসালামু আলাইকুম দর্শক। জি ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে ইভান। ওকে, এবং ইশতিয়াক আহমেদ এবং আল নাহিয়ান দুজনকে শুভেচ্ছা, পাশাপাশি ইয়াং না এই অনুষ্ঠানকেও শুভেচ্ছা। পাশাপাশি যে একটা উচ্ছ্বাস নিয়ে ফোন করতে চেয়েছিলাম, আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল বইমেলার খবরটা পেয়ে। আর তারপরে বলি যে এটা আসলে কতখানি আঘাত আমাদের লাগে সেটা আমরা বুঝতেই পারি। তারপরে যে কথাটা প্রিপারেশনে ছিল সেটা একটু ইশতিয়াক ভাইকে বলি। ইশতিয়াক ভাই, আপনার কাছে যখন আপনি বেশ কয়েক বছর ধরে লিখলেন, তো আপনি যখন লেখক ছিলেন না, একজন পাঠক বা দর্শনার্থী হিসেবে বইমেলাটা আপনার কাছে কেমন ছিল, আর এখনকার বইমেলার সেই সময় থেকে কতটুকু পার্থক্য আপনি দেখেন? পাশাপাশি সবার প্রতি শুভেচ্ছা রইল, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। নাহিয়ানের না, আপনি দর্শকের জবটাকে শুনে নেই। আচ্ছা, সেটা হচ্ছে যে পাঠক হিসেবে ধরেন একটা মুক্ত বিষয় থাকে যে আমি যা তার বই কিনবো তারই কিনবো, আমার নিজস্ব কোনো মানে পিছু টান থাকে না। কিন্তু যখন বই বের হনো শুরু হয় তখন হয়তো আমার বইয়ের কি অবস্থা বা মেলায় গিয়ে প্রকাশকের চেহারা দেখাটা, স্টলের সামনে একটু দাঁড়ানো, সেইটা একটা বাধ্যবাধকতা চলে আসে। এবং যেটা হয় যে অনেক সময় হচ্ছে বইয়ের বিষয়ে আমরা ভুলে যাই যে এই মেলায় দেখা গেছে 25 তারিখের পর আমাদের মনে হয় আমাদের কিছু বই কিনা দরকার ছিল, যেগুলি হলো না। সেটাই পাঠক আর লেখকের মধ্যে একটা পার্থক্য। আল নাহিয়ান, আপনার মানে সাইলেন্ট কল যে বইটা, আমরা জানি যে প্রথম বইয়ের একটা উচ্ছ্বাস বা একটা উত্তেজনা, প্রত্যেকটা লেখককে এই উত্তেজনা মানে পার হতে হয়। তবে একেবারে মানে আনকোরা উত্তেজনাটা আপনার মাঝখানে, অভিজ্ঞতাটা আপনার কাছে আছে। কেমন লেগেছে প্রথম বই যখন আপনার এসেছে এবার বই মেলা, আপনার অনুভূতিটা কেমন ছিল? কেমন ছিল বললে ভুল হবে, আসলে কেমন আছে? হ্যাঁ, ওকে, কেমন, শুধু কেমন চলছে এটা? কেমন ভালো, এবং মানে কি বলবো, অদ্বিতীয় অনুভূতি। ওকে, কোনো দ্বিতীয়বার সম্ভব না। সেটাই, প্রথমবার বই দ্বিতীয়বার আবার বের হবে, আবার বের হবে, রিপ্রিন্ট হবে আর কি। তো ওই অনুভূতিটা আর আসবে না, ব্যাপার। তো সাইলেন্ট কল নিয়ে যদি বলতে হয়, আপনি কি খুব উত্তেজিত এগিয়ে এসেছেন কথা বলার জন্য? না, কথা বলার জন্য এগিয়ে আসিনি, আসলে পিছনে কিসের জন্য খোঁচা লাগছে। আসলে এটা হচ্ছে তো সাইলেন্ট কল নিয়ে অনুভূতি নিঃসন্দেহে আবার বলবো ভালো। এর মানে শুরুর দিককার পটভূমি আপনি অনুষ্ঠানের মানে আগে বলছিলেন এরকম যে বই বের হওয়ার, প্রকাশিত হওয়ার আগের অনুভূতিটা যদি পারেন প্রকাশ করবেন। মূলত আর কি বই বের হওয়ার ডামাডোলটা তো চলতে থাকে বই বের হওয়ার আগেই। সেটাই, বই বের হয়ে গেলে একটু ভারিক্কি ভাব চলে আসে। আমার বই মেলায় আছে, একটু স্টলের সামনে দাঁড়িয়ে থাকি, একটু অটোগ্রাফ দিই। কিন্তু শুরুর দিককার যে ঘটনাটা, সেটা আমি বলবো যে প্রথমে 12 ভাজার মানে বাংলা অনুকাব্যের 12 ভাজা আর কি লেখেন যিনি, তিনি ছড়াকার জগলুল হায়দার। জগলুল ভাই প্রথমত আর কি আমাকে অনুপ্রেরণা দেয়া শুরু করলেন যে কি ব্যাপার, তুমি বই বের করছো না কেন? লেখা ফেসবুকে পাই, উন্মাদে দেখি, কিন্তু তুমি মানে বই বের করছো না কেন? আচ্ছা, তো তার সাহস বুকে নিয়ে আর কি তাদেরই আর কি সংশ্লিষ্ট একটা প্রকাশনী আছে, সাহস পাবলিকেশন। সেই সাহস বুকে নিয়ে সাহস থেকে বের করলেন? সাহস বের করিনি, মানে বের হওয়া তো অনেক পরের বিষয়। পাণ্ডুলিপি জমা দিলাম, তো এরপরেই দুঃসাহসিক কাজ হয়ে গেল। জগলুল ভাইয়ের অবদান আর কি আমি বলবো যে স্রষ্টার পরে আর কি উনি প্রথমত আর কি বইটার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ, আমরা শুনছিলাম আপনার সাইলেন্ট কল নিয়ে, এটা নিয়ে আমরা আরো শুনবো এবং ইশতিয়াকের কাছে আমরা যাব। তো তার আগে চলুন দর্শকের একটা ফোন আমরা রিসিভ করে আসি। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, সালাম ভাইয়া, সাইদ ভাই, রায়হান নওশাদ, চট্টগ্রাম থেকে। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। এই ইশতিয়াক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি, বলেন। ইশতিয়াক ভাই, সালাম ভাইয়া, রায়হান নওশাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার বইগুলা বইমেলা ছাড়া কিভাবে পাওয়া যাবে একটু জানতে চাচ্ছি আর কি। ওকে, ধন্যবাদ। বইমেলা আপনার বই, তারপর তামলিক ভাইয়াদের বই। ওকে, ইশতিয়াক ভাই, সেটা তো ব্যক্তিগত বিজ্ঞাপন হয়ে যায়। এখন হচ্ছে যে ওই প্রকাশকের সাথে যোগাযোগ করতে হবে, অথবা ইদানিং অনলাইনে বই কেনার একটা ব্যবস্থা বের হচ্ছে। সেখানে যদি আপনি ফেসবুক বা কোথাও আছে কোন রকমারি, হ্যাঁ রকমারিতে বোধহয় পাওয়া যায়। আমাকে দু একজন বলেছে যে তারা মেলায় আসতে পারে নাই, রকমারি থেকে। নতুনবই.com নামে, নতুনবই.com এবং রকমারি, এই জায়গাগুলি থেকে আপনি একটু
কষ্ট করে যদি সংগ্রহ করে নেন। ওকে, ইশতিয়াক ভাই আপনার বইটা বইমেলাতে স্পেসিফিক কোন স্টলে পাওয়া যাচ্ছে আবার যদি একটু বলেন। আমারটা যাচ্ছে ভাষাচিত্রে। ভাষাচিত্রে স্টল নাম্বার কত এটা? স্টল নাম্বার 4243। 4243 এর ভাষাচিত্র। আল নাহিয়ানের যে সাহস প্রকাশনী, এটা স্টল নাম্বার কত? 103 নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম আবার একটু ফিরে আসি, যেহেতু আপনি শুরুতেই স্বীকৃতিটা দিয়ে দিলেন যে আমার উদ্দীপনাটা বেশি আজকে, তো সেটা হচ্ছে এরপরে আমি বলবো ইশতিয়াক ভাইয়ের কথা। উনি আমার এখনো মনে আছে 2011 সালের কোন একটা দিন ঘরোয়ায় খিচুড়ি খাওয়ার পরে ইশতিয়াক ভাই ফার্স্ট আমাকে বললেন যে আপনি গদ্য লেখেন না কেন, আমার বিশ্বাস আপনি গদ্য মানে লিখলে ভালো করবেন, এরকম বোধহয় না ইশতিয়াক ভাই কথাটা? আমার আসলে মনে নেই। আচ্ছা, হ্যাঁ আমার মনে আছে, এবং মনে রাখাটা জরুরি, সেটাই সারা জীবন থাকবে মনে। সেদিন আর কি ঘরোয়ার খিচুড়িটা না ওই অনুপ্রেরণাটা কোনটা? দুটোই। আচ্ছা, ঘরোয়ার খিচুড়ি অনুপ্রেরণা দুটোই আবহমান জিনিস। ওকে, সেটাই আবহমান। তো এরপরে হচ্ছে যে তখন থেকে টুকটাক গদ্য লেখা শুরু করলাম এখন পর্যন্ত। মানে আমার সাধারণত মানে ছড়াকাররা বা যারা ছড়া লেখে তারা একটু মানে ছড়া লিখেই পার পেয়ে যায়, একটু অলস প্রকৃতির। বাট ইশতিয়াক ভাই আর কি বিচ্ছুর জন্য, আমি যদি বলি যে বিচ্ছুর বিভাগীয় সম্পাদক হওয়ার কারণে ইশতিয়াক ভাইয়ের আর কি ভালোবাসাটা পেয়েছি, এবং গদ্য লেখার জন্য ওনার যে তাগিদটা প্রতি সপ্তাহে আমার হাত থেকে যে মেয়েরটা ঝরিয়ে ফেলার, মানে কলম থেকে যে মেয়েরটা উনি ঝরিয়েছেন, এই জন্য তার কাছে আমি কৃতজ্ঞ হব। আমি আরেকজনের নাম বলবো, বোরহান মাহমুদ ভাই। আচ্ছা, তার প্রতিষ্ঠানেও কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। বোরহান মাহমুদ ভাইও মানে এমন একজন মানুষ যিনি সারা জীবনে, আমার জীবনের প্রথম যিনি আমাকে মানে বিশ্বাস করতে শিখিয়েছেন যে আল নাহিয়ানের একটা পাণ্ডুলিপি হতে পারে। সেটাই, মানে আমার কাছে ভালো লাগছে যে এত এত বড় সব মানুষ, ভালো সব মানুষ আপনার অনুপ্রেরণার জন্য রয়েছেন, এবং আপনি আসলে ভাগ্যবান। আমরা দর্শকের একটা ফোন চলুন আমরা রিসিভ করে আসি এখনের মধ্যে। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বিবর বলছিলাম, নাহিয়ানের সাথে কথা বলতে যাচ্ছি। শিওর, প্লিজ আপনার প্রশ্নটি করুন। হাই নাহিয়ান, ভালো আছো ভাইয়া? হ্যাঁ বুবু, কেমন আছো? হ্যাঁ ভাইয়া ভালো। শোনো, তোমার মানে সাইলেন্ট কল পড়লাম, বইটা অলরেডি পড়া হয়ে গেছে আমার। মাশাআল্লাহ, খুব ভালো লিখেছো। উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট। আরো ভালো করো, আরো লেখো, আরো মাশাআল্লাহ আগের বারও তুমি এসেছিলে ইয়াং নাইটে। ইউ আর গোইং ভেরি গুড and go for it. Thank you দর্শক, thank you ভাই, আপনাকে আসসালামু আলাইকুম and আপনাকে all the best. থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ইউ আপনার মানে মন্তব্যের জন্য। ইশতিয়াক ভাইয়ের কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মেলার স্থায়িত্ব, এটা অনেকেই এবার বলছেন যে এবার একটু বাড়ানো উচিত, 2 দিন বা 3 দিন। আপনি কি মনে করেন যে এটা কি করলে ভালো হবে মেলার জন্য? না, আমি আসলে এই বিষয়টা একদম ঘোর বিরোধী। যেহেতু আমাদের এই মেলাটা হচ্ছে মহান 21শে বই মেলা, সেটা হচ্ছে 21 মানে হচ্ছে ফেব্রুয়ারি। জি, আমি কখনোই চাই না সেটা হচ্ছে যে আমার বই আরো 2 দিন আমি মেলায় যেতে পারবো, আমার বই বিক্রি হবে, বা সেই জায়গা থেকেও আমার ওই ইটা নাই। কিন্তু মেলাটা হচ্ছে আমি বাড়ানোর পক্ষপাতী না। কারণ হচ্ছে ফেব্রুয়ারি জিনিস মার্চে না যাক, সেটাই মানে ফেব্রুয়ারিতেই 21শে ফেব্রুয়ারির বই মেলা, 21এর বই মেলা ফেব্রুয়ারিতেই, ফেব্রুয়ারিতে ভাষার মাস, যেহেতু ভাষার বাংলা ভাষার বই ফেব্রুয়ারিতেই মানে আবদ্ধ থাকো। সেটার সাথে সম্পূরকভাবে আরেকটা কোশ্চেনও আসে, সেটা হচ্ছে যে আপনি চান না যে ফেব্রুয়ারি মাসের বই মেলাটা এক্সটেন্ড করা হোক। আবার অন্যভাবে প্রস্তাবটা আসে, বা অনেকে অনেক সময় করে থাকেন, বা প্রকাশকরাই বলেন যে মেলাটা তাহলে তো অন্য সময়েও আরো হতে পারে, বর্ষার বই মেলা হতে পারে, তারপরে গ্রীষ্ম তো হতেই পারে, বা শরতের বই মেলা হতে পারে, বা বিভিন্ন বিজয় দিবসের বই মেলা হতে পারে, সেগুলিও হতে পারে। সেগুলি হচ্ছে শাহবাগে মানে পাবলিক লাইব্রেরিতে ছোট ছোট করে হয়। কিন্তু এখন অনেকের দাবি হচ্ছে যে আমরা যদি এই বড় পরিসরটাকে আমরা রাজশাহী বা অন্য কোথাও নিয়ে যাই, বা বর্ষার মেলা করি, বা আমি আসলে এই টোটাল বিষয়টারই কারণ হচ্ছে আমরা হচ্ছে 1 বছর অপেক্ষা করার পর এতটা তাগিদ অনুভব করি 21শে মেলা, সেটাই সেই জিনিসটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। এখন প্রতিদিন 2 মাস পর পর যদি আমাদের 21শে মেলা হয়, আমি হয়তো চিন্তা করলাম যে এইবার আর গেলাম না, সামনের বার যাব। এটা হতে হতে কি হবে, আস্তে আস্তে এটা অনুভূতিটা কমে আসবে। আচ্ছা, সেটাই ঠিক কথাই বলেছেন। আসলে এই জায়গায় একটু যোগ করতে চাই, ইশতিয়াক ভাই, যদি মেলা 2 দিন বাড়ানো হয় সেক্ষেত্রে আমরা ভাষার মাসের মধ্যেই পাই হয়তো। কারণ কি প্রকৃতিগতভাবে এটা একটা বোধহয় মানে প্রকৃতিরই একটা অনার্য কি যে ফেব্রুয়ারি 3 দিন কম, সবকিছুই 30 মাসের, কিন্তু এটাই একমাত্র ফেব্রুয়ারি কেন 3 দিন কম হবে? তো আমরা যদি 2 দিন বাড়াই তাহলে ফেব্রুয়ারি ওই হিসাবে কিন্তু 30 তারিখ পর্যন্ত। যাই হোক, তো আসলে আমাদের মার্চের তো কোনো দোষ নাই, না এজন্যই
কিনা হারানো। সেটাই, মানে ফেব্রুয়ারিতে একটু অভাগে সেই হিসেবে বলতে, বা আমরা একটু অভাগে মেলাটা এই মেলাটার মানে আবেদন বাড়াতেই হয়তো ফেব্রুয়ারিতে এত ছোট হয়েছে, এবং ভালো জিনিস হচ্ছে কম হয়। সেটাই, কম শেষ হয়েও হলো না কো শেষ। যাই হোক, ইশতিয়াক ভাই এবং আল নাহিয়ান, আমরা আসলে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আজকে আমাদের খুব প্রিয় দুজন, আমাদের মানে ব্যক্তিগত আপনারা দুজন আমার খুব প্রিয় লেখক, এবং ইচ্ছা ছিল আপনাদের সাথে সব মিলে খুব মজা করে আমরা একটা মানে কথা শুনবো আপনাদের। আসলে একটা বড় ধরনের দুর্ঘটনার কথা শুনে আসলে সেই মনটা সবাই নিভে গেছে। যাক, আমরা সবাই মিলে আশা করি চলেন যে অন্তত আমাদের বইমেলার যে আগুনে অগ্নিকাণ্ডের যে ক্ষতিগুলো সেটা অনেক কম হোক, এবং বইমেলাটা শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ করার আগে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমার বইটার যিনি প্রচ্ছদ করেছেন মোর্শেদ মিশু, তিনি উন্মাদের আর কি রেগুলার কার্টুন লিখছেন, কার্টুন আঁকছেন এবং রম্য রচনা হয়তো লিখছেন। মোর্শেদ মিশুর কথা আজকে প্রোগ্রামে না বললে সে সিরিয়াস খেপে যাবে, এইজন্য আপনার কাছে যাই হোক শেষ করা যায়। তাহলে মোর্শেদ মিশু দিয়ে আমরা শেষ করি, এটার মানে দাবিদার। ওকে, ইশতিয়াক ভাই এবং আল নাহিয়ান, আপনাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ডাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম, উপভোগ করছিলাম আজকের ইয়াং নাইট অনুষ্ঠান, যেটা টপিক ছিল বইয়ের মেলা, মেলার বই। আশা করি যে যেখানে আছেন সুন্দর মতোই অনুষ্ঠানটি উপভোগ করতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি। প্রতিবাদ স্লোগানে, প্রতিবাদ গানে, প্রতিবাদ মোমবাতি প্রজ্বলনে, প্রতিবাদ নীরবতায়, প্রতিবাদ জাতীয় সঙ্গীতে, ভুলে যেও না হে জাতি, ভুলে যেও না এ ক্ষত, রক্তের দাগ এখনো শুকায়নি অতীতের মতো। বাবা হারা শিশুর মুখ, বিধবা মায়ের বুক, ভাই হারা বোন, ছেলে হারা মা, দেখতে হবে আর কত। আমারও কান্নার দিন এলো, মন খুলে যত পারো কেঁদে ফেলো। আবারও কান্নার দিন এলো, মন খুলে যত পারো কেঁদে ফেলো। দেশের মাটিকে যারা পারে রক্ত দিয়ে সাজাতে,
তাদের কি পারি না মোরা হৃদয়ের রঙে রাঙাতে। দেশের মাটিকে যারা পারে রক্ত দিয়ে সাজাতে, তাদের কি পারি না মোরা হৃদয়ের রঙে রাঙাতে। আর তো পারি না হৃদয় কাঁদাতে।